প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এম আবদুল্লাহ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ। আরও রয়েছেন ইলিয়াস হোসেন, হেড অফ নিউজ RTV এবং সাবেক সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আপনাদের দুজনকেই স্বাগত। এম আবদুল্লাহ, ভারত বাংলাদেশ নিয়ে BBC বাংলা একটা প্রতিবেদন প্রকাশ করেছে শুক্রবার, এবং সেখানে যে শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিং হয়, সেই ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল কিছু কথা বলেছেন, এবং প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কোট আনকোট খুবই ভালো আছে বলে BBC বাংলার কাছে সম্প্রতি দাবি করলেও ভারত বিভিন্ন ইস্যুতে আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে স্পষ্ট করে দিয়েছে যে তারা এই মতামতের সঙ্গে একমত নয়। তারা আইন শৃঙ্খলার কথা বলেছে, সেই যথারীতি সংখ্যালঘু নির্যাতনের কথা বলেছে, এবং ভারত বাংলাদেশের সাম্প্রতিক কিছু বৈঠকের খবর আমরা শুনছি, কিন্তু জয়সওয়াল বলছেন যে এই সমস্ত রুটিন কাজ, এটা বিশেষ কিছু নয়। এবং আপনি এটাও জানেন যে ভারতের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে তারা কোনো নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে, এই সরকারের সাথে তারা কোনো সম্পর্ক ডেভেলপ করবে না। এর মানে হলো ভারত তার আগের অবস্থানে রয়েছে, এবং যার কারণে BBC এই সংবাদটির শিরোনাম এরকমই করেছে যে এবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের পাশে তো কখনো ছিল না, ভারত ছিল শেখ হাসিনার পাশে, এখনো সেখানেই আছি। ডক্টর ইউনূসের পাশে আমরা আশা করছি কেন, এটাই তো একটা বড় প্রশ্ন। আর ডক্টর ইউনূস যে সাক্ষাৎকারে বলেছেন সম্পর্ক ভালো, হয়তো তিনি ফরমাল সৌজন্যতার জায়গা থেকে তিনি সেটি বলেছেন। বাস্তবতা তো ভিন্ন, এটা সবাই জানে, তিনি নিজেও জানেন। এবং তার এই বক্তব্যের পরেও আমরা ভার্চুয়াল জগতে কিছু সমালোচনা দেখেছি যে ভারতের সাথে সম্পর্কের কথা তিনি ইতিবাচকভাবে বলেছেন। এই বক্তব্য নিয়ে ভার্চুয়ালিও কিছু সমালোচনা আমাদের চোখে পড়েছে। এখন ডক্টর ইউনূস তো একজন ভদ্রলোক, এবং তিনি দেশপ্রেমিক, বাংলাদেশের স্বার্থের কথা তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার পরেই পরিষ্কারভাবে বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদার জায়গা থেকে, সম্মানজনক জায়গা থেকে। কোনো বিগ ব্রাদার সুলভ আচরণ, কোনো রকম বাংলাদেশকে তাদের মতো করে তারা ব্যবহার করবে, এ ধরনের কোনো সম্পর্ক হবে না, এটা তো তিনি পরিষ্কার করেছেন আগেই। কিন্তু তারপরও যেহেতু প্রতিবেশী দেশ হিসেবে একটি কথা, এর আগে ভারতীয় সেনা একই ধরনের কথা বলেছেন যে আমরা এমন প্রতিবেশী যে ইচ্ছা করলে আমাদের এটা পরিবর্তনযোগ্য না, আমরা প্রত্যেকের উপর কিছু নির্ভরতার জায়গা আছে, সেই নির্ভরতার জায়গাগুলো আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদের একে অপরের প্রতি কতটা বিদ্বেষের জায়গা তৈরি করব, কতটা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করব, এগুলা বিবেচনায়। কিন্তু ভারত এগুলা বিভিন্ন সময় বিবেচনায় রাখে না, সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের এক নাগরিককে হত্যা করেছে, এবং এটা নিয়মিত বিরতিতেই কিন্তু এই হত্যাযজ্ঞ চলছে। কিছুদিন আগে BBCর আরেকটা রিপোর্টে আপনি দেখেছেন বিশ্লেষণে যে শেখ হাসিনার বিষয়ে শেখ হাসিনা কি ফেরত দিবে কিনা, এই প্রশ্নে সেখানে একটা বিশ্লেষণে তাদের একটা কমেন্ট BBC ওই রিপোর্টটাতে শেষে গিয়ে তারা কনক্লুড করেছে এভাবে যে চাইলেই ভারত মানে এই শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে সম্পর্কটা যে জায়গায় চলে গেছে, চাইলে ভারত শেখ হাসিনাকে এখানে দিতেও পারবে না, এবং আবার শেখ হাসিনাকে ফেরানোর যে চেষ্টা, সেই চেষ্টা করলেও সেটা খুব একটা সফল হবে না। এটা BBCর বিশ্লেষণের কথা আমি বলছি, এটা সপ্তাহখানিক আগের তাদের বিশ্লেষণ, যে তারা শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর যে যদি চেষ্টা করে সেটাও এই মুহূর্তে বাস্তবসম্মত না, এবং চাইলেও সেই শক্তি, সেই ক্ষমতা শব্দটা ব্যবহার করছে, সেই ক্ষমতাও সম্ভবত ভারতের নাই যে তাকে ফিরাবে। তো এই বাস্তবতার মধ্যে তো আমরা আছি, শেখ হাসিনা ওখানে কিন্তু বসে নেই। আমরা এই যে বাংলাদেশের চারিদিকে দিকে দিকে আমরা যে অস্থিরতা দেখছি, যে নানান ধরনের মব দেখছি, এই বিষয়গুলো সবগুলো কিন্তু নাটের গুরু কিন্তু সেখানে আছে, দিল্লিতে বসে এগুলা করছে। আপনি দেখেছেন আমার দেশে একটা রিপোর্টের মধ্যে সেখানে বলা হয়েছে যে কোথায় আছেন শেখ হাসিনা, 2 দিন আগেই লিড হয়েছে। সেই রিপোর্টটার মধ্যেও তাকে যে সেখানে কি VVIP প্রোটোকলে তাকে রাখা হয়েছে, এবং অজিত দোভাল তার সার্বক্ষণিক দেখাশোনা করছেন। তো এই বিষয়গুলো বাংলাদেশে একজন গণহত্যাকারী, যার একটি অডিও গত 2 দিন আগে আমরা 2-3 দিন ধরে
ভার্চুয়াল জগতে ভেসে বেড়াচ্ছে, যে সরাসরি নির্দেশ দিচ্ছে শেখ হাসিনা, যে অলরেডি একজন গোয়েন্দা সংস্থার কর্মকর্তার সাথে কথা বলছেন, আর সেখানে বলছে যে আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, দেখার মাত্র গুলি করার জন্য, লেথাল উইপেন ব্যবহার করার জন্য অলরেডি বলে দিয়েছি। এই কথাগুলো কিন্তু বাংলাদেশের মানুষ শুনতে পাচ্ছে। এতদিন সেটা আমরা জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে দেখেছি বা আমাদের অন্যান্য সংবাদপত্রের অনুসন্ধানে দেখেছি, কিন্তু তার ভয়েসটা ঠিক এই আমাদের কিন্তু সামনে চলে আসছে। বাংলাদেশের প্রতিটি নাগরিক এটা শুনতে পাচ্ছে, তার কণ্ঠে শুনতে পাচ্ছে যে কিভাবে কতটা নিষ্ঠুর, কতটা অমানবিক হলে, মানবতা বিরোধী মন মানসিকতার জায়গা থেকে এভাবে যে মানুষকে গদি রক্ষার জন্য মানুষকে বলছে যা কোনো বলতে হেলিকপ্টারেও আমি গুলি করতে বলেছি, আর এখানেও মারণাস্ত্র ব্যবহার জন্য বলে প্রমাণ দিয়েছি। করেছে সে উনি একজন সাইকো, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো এই জায়গাগুলো যখন বাস্তবতা, এরকম একজনকে ভারত সেখানে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাকে ভার্চুয়াল সভা করতে দিচ্ছে, তারপরে তাকে দিয়ে বাংলাদেশে মানে নিরন্তরভাবে বাংলাদেশকে অস্থির করে রাখার, অস্থিতিশীল করে রাখার, বাংলাদেশের মানে বর্তমান সরকারকে নানানভাবে উৎপীড়নের মধ্যে রেখেছে। তো তাদের সাথে সম্পর্কের জায়গাটা আমরা আশা করছি কেন যে আমাদের সাথে খুব সম্পর্ক ভালো হবে। আর যে কথাটি আপনি বলেছেন যে তারা বলেছে যে নির্বাচিত সরকারের মাধ্যমে, এটা হলো তাদের কিন্তু এটা দূরভিসন্ধিরই একটি অংশ, যে তারা মনে করছে, এখন হয়তো হিসাব করছে যে একটা নির্বাচনে গেলে তারপরে এই যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে যে বিভাজনটা তৈরি হয়েছে এটা আরও শার্প হয়ে যাবে। ইলিয়াস হোসেন এর আগে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা কিন্তু একটা কথা বলেছিলেন যে পলাতক আওয়ামী লীগ নেতৃত্ব বিদেশ থেকে প্ররোচনা দিয়ে বাংলাদেশের পরিস্থিতি আনসেটেল বা অস্থির করতে চাইছে। ওই দিন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল কিন্তু এই বিষয়ে কোনো জবাব দেন। তবে বিবিসি বলছে যে তারা দিল্লিতে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে যে এই বক্তব্যের সঙ্গে দিল্লি একমত নয়, এটা হবে না, এটাই স্বাভাবিক। এবং একজন কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে বিবিসিকে বলেছে যে উনি কি শেখ হাসিনার কথা বলতে চাইছেন, তাহলে নাম পরিষ্কার করে কেন বলছেন না। এখন বিষয়টা যেটা হলো যে আসলে শেখ হাসিনার নাম নিলেন বা নিলেন না ওই সাক্ষাৎকার, কিন্তু এর আগে কিন্তু অলরেডি প্রধান উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা সেখানে বসে, এবং এই পররাষ্ট্র সচিব যে এসেছিলেন তার সঙ্গে বলেছেন যে আপনারা বন্ধ করেন। সার্বিক দিক বিবেচনা আমরা দেখছি যে আসলে ভারত তার তৎপরতা একেবারে থামায়নি এবং দৃষ্টিভঙ্গি থেকে এক চলো সরেনি। প্রশ্ন হলো যদি এই অবস্থা হয় তাহলে ভারতের সাথে সম্পর্ক কি আমাদের আদৌ স্বাভাবিক হবে? আওয়ামী লীগ সরকার যখন থেকেছে তখন ভারতের সাথে একরকম সম্পর্ক থেকেছে, আর আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো বা আপনার অনির্বাচিত সরকারও এই দেশ চালিয়েছে, তখন সম্পর্ক আরেক রকম থেকেছে। এবং যেগুলো অনেক সময় আপনার কূটনীতি না বুঝলেও হয়, খুব সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ হাটে বাজারে ঘুরছে তারাও বুঝতে পারে যে ভারত কেন আমাদের বৈরী। সেটা একেবারে ওই যে আব্দুল্লাহ ভাই শুরুতে বলেছিলেন যে তিনি তো আসলে বাংলাদেশের জনগণকে ভারত ওন করে বলে মনে হয় না, তারা একটি দলকে ওন করে বা তারা দলের ব্যক্তিকে ওন করে। তো ওটা করে বলেই অসম্ভব মনে হয়ে যায় যখন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞান যেটা বলে বা পারস্পরিক সম্পর্কের কথা কূটনীতি যেটি বলে, সেটি যে কোনো বৈরী অবস্থাতেই পিপুল টু পিপুল রিলেশন ঠিক রাখার জন্য সরকারগুলোর উচিত যে সম্পর্ক ঠিক রাখা। সেক্ষেত্রে শুধু বাংলাদেশ না, ভারত এত বড় একটি দেশ, এত ধর্ম, এত বর্ণ, এত জনসংখ্যার লোক, যেটি সারা দেশে আপনি পরিচয় দিতে অস্বস্তি বোধ করলেও বাংলাদেশের পরিচয় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এখনও অন্য রাষ্ট্রগুলো, পৃথিবীর অন্য দিকের মানুষগুলো ইন্ডিয়ান বলে মনে করে আর কি, বাংলাদেশকে প্রথমে দেখে বাংলাদেশের সাথে আলাপ পরিচয় হলে। কারণ এত বড় দেশ, এবং সেটি আপনার যদি বলেন সেই ব্রিটিশ কাল তার আগের কাল থেকে যে ভারতবর্ষ বলে যেটা পরিচিতি, তো সেখান থেকে পাকিস্তান বাংলাদেশ এগুলো আলাদা হলে এখনও অনেক রাজ্য আলাদা হওয়ার চেষ্টায় আছে, তারপরও ভারত একটা বিশাল ভূখণ্ড দেশ। স্বাভাবিকভাবেই যে কোনো ইতিবাচক মানুষের ক্ষেত্রে একটা চাওয়া তৈরি হয় যে ভারত এত বড় দেশ, তাহলে তার মনটা এত ছোট কেন, তার মনটা তার বড় হওয়া উচিত, এবং তার পার্শ্ববর্তী কোনো একটি দেশ তাকে পছন্দ করে না। এটি একটি ভয়াবহ ধরেন অপমানমূলক পরিচিতি, তার একটা বাজে পরিচিতি তার দেশ। আমি এখানে একটা যোগ করে দেই, উনি ভারত নিজেকে বড় শক্তি মনে করে, কিন্তু আসলে দক্ষিণ এশিয়াতে তার অবস্থা ভালো না। সেই বড় শক্তি মনে করে বা একটা মোরলীপনা আছে তার মধ্যে, সে খবরদারি করতে চায় দেশগুলোতে, কিন্তু কেউ মানে না। তবে এটি যদি সত্যিকার অর্থেই সে বড় ভাই খারাপ জিনিস না, কিন্তু এক অর্থে যদি বড় ভাই ছোট ভাইয়ের স্নেহ করে, তার ভালো মন্দ দেখে,
তার উন্নয়নে সহযোগিতা করে, তার মানসিক উন্নয়নে সহযোগিতা করে, তাহলে কিন্তু বড় ভাই মানতে কারো অসুবিধা হওয়ার কথা ছিল না। কিন্তু এখানে আপনার ওই যে ভাত দেওয়ার নাম নাই, যে মায়ের বেলা গোসাই, এরকম একটা কথা আছে যে সে চায় শাসন করবে, তার মতো করে চলবে। সে বলতে চায় কোনো কোনো সময় এটা আন্তর্জাতিক সেমিনার হয় অনেক, সব দেশের প্রতিনিধিরা থাকে, একটা সময় সার্কের কার্যক্রম ছিল আপনারা জানেন, এখন নেই। সেই সব জায়গায় সে বলে যে তোমরা ভালো মন্দ দেখে চলবা, বাট কোনটা ভালো কোনটা মন্দ এটা আমি বলে দেব। এই মানসিকতা ভারত পোষণ করে। কিন্তু এটা তো কোনো কালেই সম্ভব না। আর এখন তো আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, অনেক ছোটোখাটো দেশও বিশ্বের কোনো কোনো মাধ্যমে অনেক বড় ধরনের লিড দিচ্ছে। তো সেইখানে তারা যদি দাবায় রাখার যে পরিকল্পনা, এটা ভারতের আসলে হবে না। তার উচিত যে দুই দেশের মানুষকে গুরুত্ব দেওয়া, এবং সরকার আসবে সরকার যাবে, কিন্তু মানুষ তো স্থায়ী জিনিস, মানুষ থাকবে। তো মানুষ যেভাবে ভালো থাকে সেই চিন্তাটা যদি করে, তাহলে তার দেশের মানুষও ভালো থাকবে, বাংলাদেশের মানুষও ভালো থাকবে। কিন্তু আনফর্চুনেটলি সেটি হয় না। রাজনৈতিক দলের সাথে তাদের ডিলিং হয়, আর সেই কারণে সেই মতে চলে। আর সেটি চলতে গিয়ে বারবার এই যে আপনার দুর্যোগে পড়তে হয়, দুর্ভোগ পোহাতে হয় সাধারণ জনগণকে। তা আমার ধারণা যে এখন যে অবস্থা দিয়ে যাচ্ছে, এটি আসলে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। যদি ভারত সরকারের বোধোদয় হয়, তারা যদি শুধু নির্দিষ্ট একটি মানুষ, একটি নেত্রী বা একটি দলের প্রতি ভক্তি না রেখে মানুষের প্রতি উদার হয়, বাংলাদেশের প্রতি উদার হয়, তাহলে সম্ভব ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের করা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এই দেশের প্রধান উপদেষ্টা, উনি দেশ পরিচালনা করছেন। ইউনূস সাহেবের যে বিশ্বব্যাপী যে পরিচিতি, যে গ্রহণযোগ্যতা, এটি কাজে লাগিয়েও বাংলাদেশ কূটনীতিতে আরো এগিয়ে যেতে পারে বলে আমার ধারণা। শুধু নির্দিষ্ট জয়সওয়াল কি বলেছে, একটা বিষয় সেটা হলো, আপনি নিশ্চয়ই জানেন, দিল্লি যেভাবে নেমেছিল, জি, যদি প্রফেসর ইউনূসের যে হাইট বা বিশ্বব্যাপী যে পরিচিতির কথা আপনি বললেন, সেটা না থাকলে কিন্তু একটু সমস্যা হতো, একদম। এবং ইন্ডিয়া সেটা পারেনি। হ্যাঁ হ্যাঁ, আমি সেইখান থেকে বলছি যে যেহেতু তারা পারেনি, তারা তো ইতিমধ্যে বোঝার কথা যে ইউনূস সাহেবের যে অবস্থান বিশ্বব্যাপী বা বিশ্ব নেতৃবৃন্দ তার সাথে যে সম্পর্ক, সেক্ষেত্রে একরোখা হয়ে ভারত তাকে অবদমিত করতে পারবে না বা বাংলাদেশকে ছোট করতে পারবে না। সেক্ষেত্রে উচিত এই আঞ্চলিক উন্নয়ন বলি বা পারস্পরিক সম্পর্কের কথা বলি, অশান্তি থাকলে তো আসলে কেউই ভালো থাকে না। না। আপনি যদি বলেন রাশিয়া জ্ঞান বিজ্ঞান এত উন্নত, ইউক্রেনও শস্য ভাণ্ডার বলে খ্যাত, তাদেরও কিন্তু লাইফস্টাইল মানুষের বা অর্থ সম্পদ যথেষ্ট ভালো। কিন্তু এখন কি অবস্থা? যুদ্ধের কারণে কি কেউ ভালো আছে? কেউ ভালো নাই। যে সম্পদশালী লোক সেও যে অবস্থায় আছে, যে একেবারেই নিঃস্ব লোক সেও কিন্তু ভালো নেই। তো আমাদেরও যদি পারস্পরিক এই প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে, কেউই ভালো থাকবে না। হয়তো বা তাদের লোক বেশি বলে তাদের লোক মরলে আরও বেশি থেকে যাবে, বা সম্পদ তাদের বেশি বলে হয়তো তারা কাবু হবে একটু দেরিতে, কিন্তু অস্বস্তি তো সবারই থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি যখন দেশ পরিচালনা করছে, তার সাথে আন্তর্জাতিক যে উইংগুলো আছে এগুলো মিলিয়ে একটা সম্পর্ক উন্নয়নে কাজ করা উচিত। শুধু শুধু এই বাহাস করে এটা ঠিক হবে না। এবং আপনি খেয়াল করবেন যে তারা এতটাই বড় ভাই সুলভ আচরণ করে যে ডক্টর ইউনূস সাহেবের কথার জবাব মোদি না দিয়ে সেই কথার জবাব জয়সওয়াল বা আরও আশেপাশে যারা আছে, কেরানি আছে, তাদেরকে দিয়ে দেয়। এটাও এক ধরনের ইনসাল্টিং। তো এই ধারণা থেকে ভারতের বেরিয়ে আসতে হবে। আর বাংলাদেশ ছোট দেশ বা অর্থনৈতিক দিক দিয়ে আমরা অতটা শক্তিশালী না, এই চিন্তাও ঝেড়ে ফেলতে হবে। আমরা একটা মর্যাদাশীল দেশ, আমরা যুদ্ধ করে, আমরা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। ফলে আমরাও এই বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো আমাদের অবস্থান রয়েছে। আমাদের বিভিন্ন সময় ক্ষমতা স্বৈরাচারের হাতে গিয়েছে বা ফ্যাসিস্ট সরকারের কাছে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জনগণ সেটা মেনে নেয়নি। ফলে বিশ্বের জানা উচিত যে দেশের জনগণ স্বাধীনতাকামী এবং স্বাধীন চেতা। এদেরকে সম্ভব ঠিকমতো গাইড করতে পারলে অনেক কিছু করা সম্ভব। পৃথিবীর বুকে একটা নাম লিখে যাওয়ার অবস্থা হবে বাংলাদেশিদের। তো আমার মনে হয় যে দুই দেশই যদি কূটনীতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং সুন্দর ভবিষ্যতের জন্য আগায়, তাহলে সংকট কাটানো সম্ভব। এম আবদুল্লাহ, আপনার আলোচনায় একটা কথা বলছিলেন যে বিরোধীদের মধ্যে যখন একটু বিবাদ, একটু বিরোধ আমরা লক্ষ্য করছি, সেই মুহূর্তে কিন্তু তারা অ্যাক্টিভ হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন, যখন কোনো গণ অভ্যুত্থান হয় অথবা বিপ্লব যাই বলি না কেন হয়, তখন যারা এর পক্ষে থাকে এদের মধ্যে যখন লেগে যায় তখন কিন্তু ধ্বংস হয়ে যায়। এবং আমরা ফ্রান্স রেভলিউশনে একই অবস্থা দেখেছি, এবং সেখানে কে কাকে মেরেছে, কেন মেরেছে কিছুই জানে না, কিন্তু ঘটনা ঘটে গিয়েছে। আমাদের বাংলাদেশে আমরা সেই জিনিসটা লক্ষ্য করছি। একটা ইস্যুতে এখন পর্যন্ত অবশ্যই ঠিক রয়েছে, সবাই ফেসিবাদকে আর আমন্ত্রণ জানানো যাবে না, কিন্তু সুযোগ নেই, তখন তারা এক হয়ে যাচ্ছে, এটা পজিটিভ দিক। কিন্তু সাম্প্রতিককালে এই ফেসিবাদের বিরোধী শক্তিগুলির মধ্যে যে ধরনের বিরোধ এবং হিংসাত্মক একটা রাস্তায় যাওয়ার মতো প্রবণতা আমরা লক্ষ্য করছি, এটা কিন্তু এই ফেসিবাদকে আবার আমন্ত্রণ জানানোর একটা পথ করে দেবে। এবং অনেকেই গর্ত থেকে গলা বের করার চেষ্টা করেছেন, আমরা লক্ষ্য করেছি। আমরা দেখছি
যে টেলিভিশনগুলোতে কোনো কোনো টক শোতে এমন লোককে নেওয়া হচ্ছে ইদানিং যে ফেসিবাদের পক্ষে জোরালো ভূমিকা রেখেছে, এই সুযোগটা তারা নিচ্ছে। কিন্তু এটা উদাহরণ হিসাবে এটা বললাম। আপনার কি মনে হয় এই যে ঘটনাগুলি ঘটছে এর পরিণতি কি হতে পারে এবং এর থেকে বেরিয়ে আসার উপায় কি? এটা তো খুবই উদ্বেগের জায়গা আমাদের জন্য। ফেসিবাদী শক্তিকে আমন্ত্রণ জানানোর তো দরকার হবে না, এটা আমন্ত্রণ জানিয়ে আনার দরকার নেই, তারা তো আসার জন্যই ছিদ্রগুলো খুঁজছে। মানে গণ অভ্যুত্থানের পক্ষের লোকজনের যে সুদৃঢ় ঐক্যের মধ্য দিয়ে পালিয়ে যেতে, শুধু এবার এই যে গত বছর আগস্টের যে অভ্যুত্থান, এটা তো কোনো গতানুগতিক বা বিশ্বের সবচেয়ে বিরল ধরনের এক ধরনের অভ্যুত্থান হয়েছে। এটা বিশ্বে বহু ধরনের অভ্যুত্থান আছে যে পালিয়ে যাওয়ার ঘটনা আছে আরও, কিন্তু বাংলাদেশের এই ঘটনার সাথে মিলবে না। এত কম সময়ের মাত্র 3 দিনের, কিন্তু মানে এক দফার আন্দোলনটা হয়েছে মাত্র 3 দিন, ঘোষণার পর থেকে 3 দিনও পরিপূর্ণ হয় না। 3 তারিখ হয়েছে। হ্যাঁ 3 তারিখে হয়েছে। তো এত কম সময়ের ঘটনায় এভাবে ফেসিবাদ 15 বছরের শক্তপোক্ত একটা ফেসিবাদী রাষ্ট্রযন্ত্র একসঙ্গে মানে কাছের ঘরের মতো ভেঙে পড়ার ঘটনা কিন্তু এটা নজির খুব একটা নাই। তো এখন তারা তো পরদিন থেকেই ফেরার চেষ্টা, এবং যাওয়ার আগেও তো চেষ্টা করেছিল, সেখান থেকে ফোর্স আনতে চেষ্টা করেছিল, এখানে প্রতিবেশী দেশ থেকে ফোর্স এনে টিকে থাকার চেষ্টা করেছিল, এবং যাওয়ার পর মুহূর্ত থেকেই কিন্তু চেষ্টা আছে ফেরার জন্য। কিন্তু সেই চেষ্টা, সেই অপচেষ্টাটাকে প্রতিহত করার জন্য বর্তমান সরকার, আমি মনে করি গত 7 মাসে তাদের যে সাফল্যের কথা, আমরা ব্যর্থতার কথা তো থাকবেই। বাংলাদেশের মতো দেশে যেখানে নানান ধরনের সমস্যা আছে, একটি ঘনবসতিপূর্ণ দেশ, অভাব অনটন, আমাদের নানান ধরনের সমস্যা, এবং একটা বিধ্বস্ত দেশে সেটাকে মানে এখনো পর্যন্ত যে চালিয়ে নেওয়া গেছে, আমি মনে করি যে এটা অবশ্যই একটা সাফল্যের জায়গা। পাশাপাশি এটাও সাফল্যের জায়গা, এই ফ্যাসিস্ট শক্তি যে পরদিন থেকে যে ফেরার যে চেষ্টা, নানান উপায়ে ফেরার যে চেষ্টা করেছিল, যে প্রেশার, বাইরের প্রেশার তৈরি করে, প্রতিবেশী দেশের থেকে নানান ধরনের হুমকি তৈরি করে নানানভাবে যে মানে ফেরার চেষ্টা করেছিল, সেটা কিন্তু সফল হয়নি। এটাই আমি মনে করি এটাও একটা এই সরকারের, একটা ডক্টর ইউনূস সরকারের, যেটা এর আগে বলছিলেন যে ইলিয়াস ভাই সহ, যে তার যে বিশ্ব ব্যাপী যে তার যে একটা অবস্থান, শক্ত অবস্থান, তার গ্রহণযোগ্যতার জায়গা, বিশ্বব্যাপী তিনি যে নন্দিত, এই অবস্থানের কারণেই কিন্তু এখনো পর্যন্ত তারা, আপনি জানেন যে ট্রাম্প আসার পরে এই সরকার ইউনূস পড়ে যাবে, এইসব গল্প তো আমাদের এখানে, এবং অনেকেই সেটা বিশ্বাস করতে শুরু করেছিল যে ট্রাম্প আসলে কি নয়, অনেকের মধ্যে উদ্বেগ, আমাদের কাছাকাছি লোকজনের মধ্যে দেখেছি। আপনি লক্ষ্য করেছেন যে পালিয়ে যাওয়া ফেসিবাদ শক্তি বা তাদের দূষররা কিন্তু রাজনৈতিক দলগুলোর সমালোচনা করছে না, নট বিএনপি নট জামাত, তারা সমালোচনা করছে ছাত্রদের এবং প্রফেসর ইউনূসের। শেখ হাসিনা কিন্তু রাজনীতিকভাবে তারকে আমরা নেগেটিভ একটা জায়গা থেকে আমরা তার সম্পর্কে বিশ্লেষণ করতে পারি, কিন্তু রাজনৈতিক দিক থেকে প্রতিপক্ষকে কখন কোন জায়গায় কিভাবে আঘাত আনতে হবে, এই বুদ্ধিগুলো তার কিন্তু ছিল বলেই 15 বছর টিকে গেছে এই ফ্যাসিবাদী শাসন তার। এবং এখনো তার কৌশল হচ্ছে যে যদি প্রফেসর ইউনূসের যে বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতার কারণে তার ফেরাটা যে চেষ্টাগুলো, সেগুলো ব্যর্থ হয়ে গেছে। এখন যে কারণেই টার্গেট, আপনি দেখবেন যে ভার্চুয়ালি যে বক্তব্যগুলো রাখছে, আগাগোড়াই যে শেখ হাসিনা বক্তব্য শুরুই করতো বিএনপি জামাত দিয়ে, জঙ্গি দিয়ে এবং তারেক রহমান দিয়ে, এগুলো দিয়েই যখন বেগম খালেদা জিয়াকে তুচ্ছতাচ্ছিল্য করে যেসব বক্তৃতা, তার যে কয়টা এর মধ্যে ভার্চুয়াল বক্তব্য পাওয়া গেছে, কোনোটাতেই কিন্তু বিএনপিও না, বিএনপি জামাত শব্দও না, এবং জামাতের কথা মাঝে মধ্যে বলেছে ছিটেফোঁটা, কিন্তু বিএনপির কথা তো কোনোভাবেই বিএনপিটা মুখে আনে নাই, তারেক রহমান তো নাই, এবং খালেদা জিয়ার বিষয়, এসব বিষয়গুলো আনে নাই। কারণ তার এখনকার টার্গেট হচ্ছে যে যদি এই ডক্টর ইউনূস সরকারকে যদি তারা অস্থিরতার মধ্যে ফেলে, যদি এখানে ঢোকার সুযোগ পায়, বিএনপি জামাত কোনো ফ্যাক্টর হবে না। বিএনপি দল হিসেবে কেন ভারত কেন তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, ভারত বিশ্বাস, তাদের হিসাব নিকাশটা হচ্ছে যদি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির মতো দল ক্ষমতায় আসে, তাহলে তারা প্রত্যাশা করছে যে আওয়ামী লীগের জন্য একটা স্পেস তৈরি হয়ে যাবে, এই প্রত্যাশাটা তাদের মধ্যে তৈরি হয়েছে। এটা নানান হিসাব নিকাশ আছে। প্রশ্ন আসতে পারে যে কেন তারা এই প্রত্যাশা করছে? এই প্রত্যাশা করছে এই কারণে বিএনপি নেতৃত্বের মধ্যে বলা হচ্ছে যে এমন কিছু, এখন বর্তমান বিএনপির নেতৃত্বে যারা আছেন অনেকের মধ্যেই অনেকের বিশ্বাসটা এরকম আছে যে প্রতিবেশী দেশ ভারত
ভারতকে চটিয়ে বাংলাদেশে ক্ষমতায় যাওয়াও যাবে না, থাকাও যাবে না। এই বিশ্বাসটা কিন্তু, যদিও 5ই আগস্টের পরের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু এখন যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করেন, আপনি যদি এটার উপর গবেষণা করেন, তাহলে আপনি দেখবেন অন্তত পক্ষে 80% বা 80+% লোক ভারতের ব্যাপারে প্রচন্ড রিজার্ভেশন আছে, বিদ্বেষ আছে। তো সেই জায়গাটাকে অ্যাড্রেস না করে বিএনপির যদি নেতৃত্বের একটি অংশ এখনো মনে করে যে কোনোভাবেই ভারতকে চটিয়ে এদেশে ক্ষমতায় যাওয়াও যাবে না, থাকাও যাবে না, এই ইকুয়েশনটা ছিল শেখ হাসিনার সেই দিন পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত। এটা এক ধরনের মিথ, বাংলাদেশের রাজনীতিতে এটা মিথ চালু আছে আর কি। মিথ আছে। তো এই মিথটা থেকে বের হতে হবে, এই মিথটা থেকে বের হতে হবে, কারণ পরিবর্তিত নতুন বাংলাদেশ কিন্তু ভিন্ন বাংলাদেশ। আপনি দেখেন, আপনি প্রত্যেকটা জায়গায় এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দৃশ্যগুলো, যে আলোকসজ্জাগুলো, রমজানের যে আবহাওয়া, যেটা আমরা মিডল ইস্টের দেশগুলোতে, বিভিন্ন মুসলিম বিশ্বে আমরা যেটা দেখি, সেটা রমজান উদযাপনের যে সমস্ত জায়গায় যে রমজান উদযাপন, সেই আবহাওয়াগুলো যেটা আমরা কখনো ভাবতে পারি নাই, সেই দৃশ্য কিন্তু এখানে ঢাকায় বিশ্ববিদ্যালয়। তো এই যে তরুণ প্রজন্ম, আপনি দেখবেন একটা সার্ভের রিপোর্ট বেরিয়েছে, সেই সার্ভের রিপোর্টের সেখানে বিএনপিকে 42% ভোটার এখন ভোট দিতে চায় এই মুহূর্তে, ভোট হলে জামাতকে 32% ভোটার ভোট দিতে চায়। এর বাইরে কিন্তু আবার প্রায় কাছাকাছি একটি বলছে জেনজি, তারা এখনো পর্যন্ত বলছে যে তারা কোনো সিদ্ধান্ত নেয় নাই। এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট, আপনাকে মাথায় রাখতে হবে। আপনি 42%, 32% মানেই কিন্তু এটা ফাইনাল কিছু না, এখানে কিন্তু আরো 32%, 35% জেনজি, তারা কিন্তু বলছে যে তারা এখনো সিদ্ধান্ত নেয় নাই যে কাকে ভোট দিবে। এর মানেটা কি, তরুণ প্রজন্ম হিসেবে যে ভোটের প্রায় 30 থেকে 40% ভোটার কিন্তু নতুন, তারা তাদের ভোটের প্যাটার্নটা কিন্তু বাংলাদেশের কোনো রেকর্ড নাই। 2001 সালের পরে সত্যিকারের ভোটের প্যাটার্ন কিন্তু আমাদের হাতে নাই। এ ধরনের এই জরিপের মধ্য দিয়ে আশা নিরাশার জায়গাটা নিরূপণ করার মতো কিন্তু এটা আলোচনার একটা খোরাক তৈরি হয়েছে আর কি। পুরোপুরি বিশ্বাস, এই কথাগুলো বললাম যে আমাদের মধ্যে যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে যে বিভেদ বিভাজন, এবং এটা বিভেদ বিভাজন শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্য তো থাকতেই পারে, থাকবে, এটা আদর্শিক মতপার্থক্য থাকবে, আদর্শিক জায়গা থেকে একে অপরের কে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে সমালোচনা করবে, একে অপরের সাথে ডিবেট হবে, কিন্তু সেটাকে যেভাবে সহিংস জায়গায় চলে যাচ্ছে অনেক জায়গায়, বর্তমান দেশে সক্রিয় প্রধান দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনেক ভিত্তিহীন বিষয় নিয়ে দিয়েও একে অপরকে গায়েল করা, পরে দেখা যায় যে ওইখানে অন্য কোন দলের এজেন্ট ছিল, গায়েল করার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে পরে দেখা যাচ্ছে যে ওই যে ভিত্তিহীন বিষয়টা ইনিশিয়েট করেছে কিন্তু আওয়ামী লীগ। আওয়ামী লীগ তুলে দিয়েছে, এরা একে অপরের বিরুদ্ধে ব্যবহার করছে, ওটা তামসা দেখছে, এবং দুই পক্ষের পোস্টগুলোই আওয়ামী লীগের যে ভার্চুয়ালি যারা অ্যাক্টিভ আছে তারা কিন্তু শেয়ার করে মজা নিচ্ছে। তো এই বিষয়গুলো বাংলাদেশের আমাদের বিএনপি এবং জামাত বা অন্যান্য যারা নতুন যে দল হয়েছে ছাত্রদের, এরা যদি এটা না বোঝে তাহলে তো এটা আত্মঘাতী হবে। এখানে যতদিন পর্যন্ত এই রাষ্ট্রটাকে, যে ফ্যাসিবাদী রাষ্ট্রটাকে যেভাবে একদম ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, এই যে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, এগুলা পুনর্গঠন করে একটা স্টেবল অবস্থায় না যাওয়া পর্যন্ত এই ঐক্যটা যদি সুদৃঢ় করে রাখা না যায়, তাহলে আমাদের জন্য কিন্তু আমাদের পরিণাম কিন্তু খুবই খারাপ হবে। এই বিষয়টাই আমাদের পক্ষ থেকে বিভিন্ন সময় বলার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এম আবদুল্লাহ এবং ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন, রাজনৈতিক দলগুলো নিয়ে অনেক প্রশ্নের জন্ম হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরে তাদের কাছে যে প্রত্যাশা ছিল, সাধারণ মানুষ সেই প্রত্যাশার ছিটে ফোঁটাও পাচ্ছে না, বরঞ্চ উল্টো একটি চিত্র দেখছে। নানান সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু রাজনৈতিক দলের সংস্কারের ব্যাপারে
কোনো কথা হচ্ছে না, এবং রাজনৈতিক দলগুলো আগের মতোই চলছে। এবং আপনি জানেন যে কোনো রাজনৈতিক দলই গণতন্ত্র নেই, কিন্তু যদিও তারা গণতন্ত্রের জন্য সারাক্ষণ কথা বলছে। এটা একটি দিক। আরেকটি দিক হলো বর্তমান পরিস্থিতি বা 5ই অগাস্টের পরে যে নতুন একটা বাংলাদেশ তৈরি হয়েছে, সেখানে কি ভারতপন্থী অথবা আওয়ামীপন্থী রাজনীতি করে টিকে থাকা যাবে? সেটা তো ইতিমধ্যেই আপনার যে অভ্যুত্থানটি হয়েছে আর কি, তাতে প্রমাণিত হয়েছে। সবাই জানতো যে এই আওয়ামী লীগ সরকার ভারতীয় পৃষ্ঠপোষকতায় বা তাদের সহযোগিতায় ক্ষমতায় টিকে রয়েছে। তো যদি এটি পাবলিক বা বাংলাদেশের জনগণ গ্রহণ করত, তাহলে এই করুণ পরিণতি আওয়ামী লীগের হয় না, বা শেখ হাসিনার এই করুণ পরিণতি হয় না। মানুষ দিনের পর দিন অত্যাচারিত, এবং কি এটা এমন তো বাজেভাবে তারা ফিল করতেছিল যে কিভাবে কবে তাদেরকে নামানো যাবে, সরানো যাবে। বাংলাদেশের মানুষ হয়তো আয় রোজগারে কম থাকতে পারে, শিক্ষা দীক্ষায় কম থাকতে পারে, কিন্তু আত্মসম্মানের বেলায় খুবই সচেতন। এটা আপনি দেখবেন যে এখানে একটা প্রশ্ন জন্ম জি। হয়েছে, সেটি হলো আপনি বলছেন যে 5ই অগাস্টের সেটা প্রমাণ করেছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে 5ই অগাস্টের ঘটনার পর কি ঘটেছে আমরা দেখেছি, পালিয়ে গিয়েছে, সব কিছু অন্যরকম হয়ে গিয়েছে। কিন্তু যখন রাজনৈতিক দলগুলো এই 5ই অগাস্টের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার নিষিদ্ধের কথা বলা হয় বা অন্য প্রসঙ্গে বলা হয়, তখন যখন রাজনৈতিক দলগুলো বলে জনগণ সিদ্ধান্ত নেবে, এখন প্রশ্ন হলো জনগণ কতবার সিদ্ধান্ত নেবে? এই বিষয়টা আসতে পারে, কিন্তু যারা বলছে তারা আবার মনে করছে যে আমাদের যে অতীতে যে অনির্বাচিত সরকারের যে দায়িত্বগুলো ছিল, আমরা কখনো তত্ত্বাবধায়ক সরকার বলেছি, কখনো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যে তারা এসে একটি নির্বাচনী পরিবেশ তৈরি করেছে এবং যতগুলো সংস্কার খুব প্রয়োজনীয় সেই সংস্কারগুলোর মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন অতীতের কোন দিয়েছে। সরকারের সাথে এই সরকারের মিল মিল নেই। আপনি এত বড় অভ্যুত্থান হলো, নারী পুরুষ শিশু সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু এর মধ্যে কি রাজনৈতিক দল ছিল না? ছিল কিন্তু, ছিল, অবশ্যই এবং ছিল। কেউ কেউ প্রকাশ্যে থাকতে পারে নাই, হুম। তাদের নাম ছিল না, কিন্তু তাদের কাজ ছিল। তো নানাভাবেই তারা আসছে। এখন এই যে আমরা কোনো একটা নির্দিষ্ট করে আলাদা করতে পারবো না যে এই দলটা এই চেয়েছে, এটা এই চায় নাই। সেই ক্ষেত্রে আপনার সরকার বা রাষ্ট্র অভিভাবকের ভূমিকায় আসে। তারা একটি আলোচনা গোল টেবিল বৈঠক করতে পারে, তারপরে মতামত নিয়ে একটা সিদ্ধান্তে আসতে পারে। হ্যাঁ, কোনো কোনো সিদ্ধান্ত এরকম হতে পারে যে অমুক দল সিদ্ধান্তটা পছন্দ করবে না, তমুক দল মানবে না, না মেনে সে কর্মসূচিও দিতে পারে। কিন্তু আপনাকে একটা উদ্যোগ নিতে হবে। আপনি যদি এই বলেন যে সে চাচ্ছে না আর এ চাচ্ছে, তাহলে আমি কি করব? এই আমি কি করব এটা আমি ব্যক্তিগতভাবে ভাবতে পারি, কিন্তু সরকার সেটা ভাবতে পারে না। সরকারের একটা সিদ্ধান্তে পৌঁছতেই হবে এক সময়, এবং কি করতে হবে, যারা চাচ্ছে না তাদেরকে আস্থায় আনতে হবে। অথবা এখন আমরা কি করি যে আহ্বান করে না, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শুরুতে কোনো অ্যাকশনে যায় না, মানুষকে আহ্বান করে এটা করবেন না, এটা থেকে বিরত থাকেন। যখন একান্তই শোনে না, তখন কিন্তু তারা জোর করে হলেও চাপিয়ে দেয়, কাছে আনতে চায়। সরকারকে ওই শক্তিশালী একটা অভিভাবকত্বের জায়গায় আসতে হবে। সরকারের যেহেতু নির্দিষ্ট কোনো দল নেই, তারা আসছে রাজনৈতিক দলগুলোর জন্য একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য, বা যে যে অসুবিধাগুলোর কারণে এই যে রাজনীতিতে গণতন্ত্রের চর্চা হয় না, সেটা দল হোক বা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সেগুলো সংস্কার করতে এই সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, বারবার বলে আসতেছে। এখন এই সংস্কার নিয়েও প্রশ্ন আসছে, সব সংস্কার সব রাজনৈতিক দল চাচ্ছে না, তাহলে কেন চাচ্ছে না তারও নিশ্চয়ই যুক্তি আছে। সেটি বসেই সিদ্ধান্ত নিতে হবে। আপনার কোনো কোনো ক্ষেত্রে আমি বললাম যে অনাগত ভবিষ্যতের সুন্দর ভবিষ্যতের জন্য তাদেরকে একটু চাপ দিয়ে হলেও রাজি করাতে হবে, এবং অতীতেও তাই হয়েছে। অনেকেরই থাকে যে যে কয়টা দল এখন সক্রিয়, প্রত্যেকেরই কিন্তু প্রত্যাশা যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় যাবে বা ক্ষমতার অংশ হবে। এম আব্দুল্লাহ, ইলিয়াস হোসেন একটি কথা বলছিলেন, এই সরকারকে মাঝে মধ্যে মনে হয় কেয়ারটেকার সরকার, কিন্তু কেয়ারটেকার সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। যদিও দিল্লি বা কোনো কোনো রাজনৈতিক বলে এই সরকার ম্যান্ডেট কি, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের কোনো সরকার এত ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নেয়নি। এখন প্রশ্ন হলো দুটো, একটি হলো এক পক্ষে বলা হচ্ছে যে এই সরকার কিছু বিষয়ে উদ্যোগী হওয়া দরকার, নিজের ডিসিশন জানানো দরকার। উনি যদি সব কিছু বলেন যে অংশীজনদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে সব কিছু হবে না, এটা হলো বাস্তবতা। আবার প্রফেসর ইউনূসের পক্ষের যারা বা তার কাছাকাছি যারা তার সঙ্গে কাজ করছেন, তাদের অ্যাটিটিউডটা কিন্তু আলাদা। তারা বলছে যে প্রফেসর ইউনূস ধীরে ধীরে হলেও মূল টার্গেটে কাজটা করবেন। এর পেছনে যুক্তি হিসেবে তারা একটা কথা বলেন। প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণে কিন্তু বলেছিলেন যে আমরা যদি সংস্কার করতে না পারি, তাহলে শহীদদের সাথে বেইমানি করা হবে। এর মানে ওনাকে যে যত দুর্বল ভাবছে যে উনি সংস্কার না করে সব কিছু ছেড়ে ছেড়ে চলে যাবেন, সেরকমও নয়। আসলে ব্যাপারটা কি হওয়া উচিত বা কি হচ্ছে,
ডক্টর ইউনূস যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এখানে এসছেন, এটা নিঃসন্দেহে বাংলাদেশের কেবলমাত্র ফ্যাসিস্ট শক্তি এবং তাদের গুটি কতক সমর্থক ছাড়া বাকি সকলের ম্যান্ডেট নিয়েই তিনি এখানে বসছেন। এবং সেখানে সেই ম্যান্ডেটটা কী ছিল, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটটা কি? ম্যান্ডেটটা হচ্ছে যে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, যেভাবে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থাটাকে গত 15 বছরে যেই জায়গায় নিয়ে গেছে সেখান থেকে সরাসরি সেখান থেকে ফিরিয়ে আনা। এই ফিরিয়ে আনতে হলে কি করতে হবে? করতে হবে যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সব ডেস্ট্রয় হয়ে গেছে, এগুলাকে পুনর্জীবিত করতে হবে, পুনর্গঠন করতে হবে, মেরামত করতে হবে। এবং এই জায়গাগুলো বিশেষ করে নির্বাচনী ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, বিশেষ করে আমাদের সিভিল প্রশাসন, তারপরে আমরা যদি সামরিক যে প্রশাসন বলি, সব জায়গায় গত 15 বছরে গদি টিকিয়ে রাখার জন্য হেন অপকর্ম নাই যা করা হয়নি। শেখ হাসিনার তো একটা কৌশল ছিল যে শুধু মরলে আমি মরবো না, যাতে সবাই মরে, মানে সবাইকেই তার ভাগ্যের সাথে জড়িয়ে ফেলেছিলেন। যে কথাটি আপনি বলছিলেন যে কোনো রাষ্ট্রের সরকার প্রধান পালায় কিন্তু তার সাথে একেবারে ইমাম পর্যন্ত পালানো, এই কথাটা প্রায় উচ্চারিত হয়। তো একসঙ্গে 350 এমপি পালিয়েছে, মন্ত্রীরা পুরো ক্যাবিনেট পালিয়েছে, বিচারপতি পালিয়েছে, প্রধান বিচারপতি থেকে শুরু করে। তো এই জায়গাগুলো বিস্তারিত, এই তালিকা কিন্তু অনেক লম্বা। এর কারণ কি? কারণ হচ্ছে শেখ হাসিনার টার্গেটই ছিল যে আমি সবাইকে আমার ভাগ্যের সাথে জড়িয়ে ফেলি, এবং সবাইকে অবাধে দুর্নীতি লুটপাটের সুযোগ দিয়ে দিয়েছে, এবং সেগুলো ডকুমেন্টেড। আবার এগুলো দুর্নীতি লুটপাটের সুযোগ দিয়ে এটা আবার ডকুমেন্টস করে রেখেছে, যাতে কেউ নড়চড় করতে গেলেই ওই ফাইল নিয়ে হাজির হতো। আমরা জানি যে অনেকেই মাঝে মধ্যে একটু এদার ওদার করতে চেয়েছে, তার সামনে নিয়ে ফাইল নিয়ে হাজির হতো, এই যে তোমার কি অপকর্ম, এই যে অপকর্মের তোমার দলিল দেখো, উল্টাপাল্টা করলে কিন্তু এই করবো সেই করবো, এই কাজগুলো কিন্তু শেখ হাসিনা করেছেন। তো এগুলো করতে গিয়ে এখন এমন একটা অবস্থা হয়েছে যে পুরো বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রটাই একেবারে কলাপস করে গেছে, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, খাদের কিনারে চলে গেছে। এখন এই খাদের কিনার থেকে রাষ্ট্রযন্ত্রটাকে আমরা যে 6 মাস 7 মাস 8 মাসে আমরা যারা প্রত্যাশা করছি যে এখানে দুধের নহর বয়ে যাবে এই রাষ্ট্রে, আমরা এই চেয়েছিলাম, এটা কেন 6 মাসে হয় নাই, 7 মাসে হয় নাই, 3 মাস ধরে তো শুধুমাত্র প্রতি বিপ্লব ঠেকাতেই গেল। 3 মাস আপনারা লক্ষ্য করেছেন নানান ধরনের প্রতি বিপ্লব চেষ্টা হয়েছে। তো 3 মাস তো প্রথমে বসার জন্য চেয়ারে যে একটু বসবে, চেয়ারের খুঁটি তো সারাক্ষণ এরকম নড়াচড়া করেছে, কখন ভেঙে পড়ে। তো সে চেয়ারের খুঁটিগুলো মেরামত করে বসতে গিয়েই তো 3 মাস লেগেছে প্রতি বিপ্লব ঠেকাতে গিয়ে। তারপর থেকে চেষ্টা হয়েছে। আপনি যে বিচার ব্যবস্থা, আপনি যাই বলেন না কেন, আমার কাছে বিশ্বাস হয় নাই যে কোনো সরকার শেখ হাসিনার বিকল্প কোনোভাবে কোনো সরকার আসলেও এই বিচার ব্যবস্থাকে আর আগের জায়গায়, মানে একটা সুষ্ঠু বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জায়গায় নেওয়া যাবে। সেটা তো এখন হচ্ছে। সংস্কার করার জন্য বাংলাদেশের সংস্কার করা গেল, কিন্তু সেটা সংস্কারটাকে টেকসই করাও কিন্তু গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস তো আর এখানে গদি আঁকড়ে বসে থাকার জন্য আসেন নাই। তিনি একটা সংস্কার করলেন, সেই সংস্কারটাকে যদি সাস্টেনেবল না হয়, সেই সংস্কারটা যদি পরবর্তীতে টেকসই না হয়, তাহলে সেই সংস্কারের হয়তো উনি বলতে পারবেন যে আমি তো করে এসেছিলাম, তারপরে অমুকে রাখেন, অমুক রাখবেন, হ্যাঁ, তো এটা উনি বলতে পারবেন, কিন্তু তাতে তো জাতির লাভ হলো না। এই জন্য যেটা চেষ্টা করছেন তিনি, যে জুলাই চার্টারের মাধ্যমে যদি করা যায় এবং সবাইকে যদি একটা জায়গায় কমন, যেগুলাতে মোটামুটি মতকে আনা যায়, সেই জায়গাগুলোতে তাদেরকে যদি একটা এগ্রিমেন্ট করা যায়, তাহলে পরে অন্তত পক্ষে পরে ক্ষমতায় এসেই নিজস্ব হিসাব নিকাশে আবার গদি রক্ষা, গদি টিকানোর জন্য যাতে এক কলমের খোঁচায় আরেকটা সংশোধনী করে যাতে এগুলো বাতিল করে নিতে পারে। এই জন্য তার চিন্তাটা হচ্ছে যে কাজটি করবেন সেটা যাতে একটা টেকসই হয়। এবং এই প্রচেষ্টা থেকেই তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে বারবার ডেকে তিনি বলার চেষ্টা করছেন। তিনি কিন্তু অত্যন্ত কৌশলী, এটা নিয়ে নানান মহলে আলোচনা হয়েছে। তিনি আপনি দেখবেন যে সর্বশেষ বলটা তিনি এমনভাবে কোর্টে, রাজনৈতিক দলগুলোর কোর্টে ছেড়ে দিয়েছেন যে এখন রাজনৈতিক দলগুলো একদিক থেকে কিন্তু এক ধরনের বেকায় দেয় সরকারকে, মানে অস্থির করার মাধ্যমে সুযোগ নেওয়ার যারা চেষ্টা করছে, রাজনৈতিক দলগুলোরই উচিত যে এই সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে একটা জায়গায়, অন্তত পক্ষে আমাদের জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষার জায়গাটাকে একটা জায়গায় পৌঁছানো, এটা মনে হয় উচিত হবে। ইলিয়াস হোসেন, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এবং সহিংসতার ঘটনা কি পরিণতি নিয়ে আসে। আমরা 1/11 দেখেছি এবং সেখানে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকার কারণে কিন্তু হয়েছে।
আমরা 96 নির্বাচনের আগে কিছু ঘটনা দেখেছি, সেখানে বিএনপির মিত্র শক্তি অন্য জায়গায় চলে যাওয়ার কারণে শেষ পর্যন্ত আওয়ামী লীগ জায়গা করে নিল, এবং ওই সময় কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু সেটা হয়েছে। এর মানে রাজনৈতিক অনৈক্য যখন হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখন আসলে দেশের জন্য একটি ভয়াবহ পরিণতি নিয়ে আসে। এবং মার্কিন একজন কূটনীতিক স্বীকার করেছেন যে 1/11-এ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকার বিরাট ভুল ছিল। এই ভুলের জায়গায় কারা নিয়ে গিয়েছে? নিশ্চয় রাজনৈতিক দলগুলো নিয়েছে। তারা তো ভুল করেছে, কিন্তু পরিবেশটা আমরা তৈরি করে দিয়েছিলাম। এখন আমরা বারবার দেখছি যে রাজনৈতিক দলগুলোর ভুলের কারণে এই দেশ একটা খাদে পড়ে যায়, এবং সেই খাদ থেকে উঠতে গেলে কি লাগে? এইরকম জীবন দিতে হয়। আপনি জানেন, ইন্টারন্যাশনালি খুব আলোচনা হচ্ছে যে গাজা স্ট্রিপ ছাড়া পৃথিবীতে এরকম অল্প সময়ে এই এত আন্দোলনে এত শিশু মারা যায়নি। এবং এই যে মৃত্যুর মিছিলটা হলো, এই দায়িত্ব কি রাজনৈতিক দলগুলো এড়াতে পারবে? তাদের ব্যর্থতার কারণে তো এই বাচ্চাদের মাঠে নামতে হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো সেই পুরনো কথা, ইতিহাস থেকে যেরকম কেউ শিক্ষা নেয় না, এরাও সেই শিক্ষাটা নিচ্ছে না। এখন তারা পরস্পরের বিরুদ্ধে লেগে যাচ্ছে। এবং আমরা এমনও দেখছি যারা স্বৈরাচারের দূষর হিসাবে কাজ করেছে অথবা স্বৈরাচারের পক্ষে এখন মাঠে নেমেছে, তাদের সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠতা এসেছে। এবং আপনি এটাও জানেন, যেহেতু আপনি একদম মাঠ পর্যায়ের গণমাধ্যম কর্মী ছিলেন, যে রাজনৈতিক দলগুলো ইদানিং আওয়ামী লীগ শব্দটা বলতে চাচ্ছে না কেউ কেউ। এরা ফেসিস্ট বলছে, স্বৈরাচার বলছে, কিন্তু নাম বলতে চাচ্ছে না। মানে আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি? এখন প্রশ্ন হলো যে এইভাবে কি 5ই আগস্টের পর যে বাংলাদেশ তৈরি হয়েছে, সেখানে এই দৃষ্টিভঙ্গিতে রাজনীতিটা চলবে কি চলবে না? না, রাজনীতিতে অবশ্যই গুণগত উন্নয়ন এখন সময়ের দাবি আর কি। এত রক্ত, এত হানাহানি, এত মানুষ হতাহত আহত হয়ে আছে, এখনো তো আমরা জানি যে কি পরিমাণ আহত বিভিন্ন হাসপাতালে রয়েছে। তাদের ছবি একবার সামনে আসলে কিন্তু তখন তাকানো যায় না, দ্বিতীয়বার তাকানো যায় না, এমন ছবিও কি আছে। হচ্ছে। তো এত কিছুর পরেও রাজনীতিবিদদের মধ্যে নানান রকম মতবিরোধ, তারপরে কর্মসূচিকে ঘিরে তাদের মধ্যে অবিশ্বাস, সন্দেহ, কে কোন দিক দিয়ে আগাচ্ছে, এরকম কিছু বিষয় কিন্তু আছে বলেই আপনি আলোচনার অবতারণা করলেন। তো রাজনৈতিক দলগুলো হয় কি, দীর্ঘদিন তাদের নিজস্ব কিছু এজেন্ডা বা নিজস্ব কর্মসূচি ভিত্তিতে চলে, কিন্তু এরকম একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা বা জাতির একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে যার যার দলের নীতি আদর্শের বাইরে গিয়েও দেশ গঠনে তারা হয়তো এক হয়ে কাজ করবে বা সামনের দিকে এগিয়ে যাবে। তো সেখানে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে বাহাস চলতেছে রাজনীতিতে এক ধরনের। আজকে একজন একটা বললো, তো কালকে আবার তার ওইটার পাল্টা বক্তব্য দিল। এইগুলো ঘটছে। এটা যদি আপনি শুধু তর্ক বিতর্কের মধ্যে থাকে তাহলে এটা স্বাস্থ্যকর, এটা খুব যে অসুবিধা তা না। কিন্তু এটাকে যদি মিন করে যে অমুকের সর্বনাশ চাই, তমুকের কোনো অগ্রগতি বরদাস্ত করা হবে না, তাহলে জাতির জন্য অ্যালার্মিং আর কি। তো এমনিতে হয়েছে কি যে আপনার এখন আওয়ামী লীগ নাই দেশে। প্রধান রাজনৈতিক দল বলতে বিএনপি, জামাত, তারপরে কিছু ইসলামী সমমনা দলগুলো রয়েছে, বাম কিছু সংগঠন রয়েছে। এর মধ্যে নতুন একটি দলের উদ্ভব হয়েছে, এনসিপি সংক্ষেপে বলা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টি। তো এইখানে একটি নতুন বিতর্কেরও অবতারণা হয়েছে যে এই পার্টিটা করেছে বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, অভ্যুত্থানকারীদের সেই বৈষম্য বিরোধী ছাত্ররা এই দলটি করেছে। তো এই দলের শুরু থেকে একটু বিতর্ক শুরু হয়েছিল যে দলের কে নেতৃত্বে আসবে, যে আসবে সে তো সরকারের তথ্য উপদেষ্টা। তো সে বিতর্ক এড়ানোর জন্য কিন্তু সে পদত্যাগ করে এই দলে নেতৃত্ব দিচ্ছে, এখন আহ্বায়ক হয়েছেন উনি। এখন যদি আপনি গণমাধ্যমের কথা বলেন, মোটামুটি সমান পর্যায়ে তারা কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছেন। বিএনপিরও কোনো প্রোগ্রাম যে এরকম হচ্ছে, ওনারাও সেরকম পাচ্ছেন। কিন্তু এর মধ্যে যখন আবার দেখা যায় যে রাষ্ট্রীয় এক ধরনের সহযোগিতা কাজ করে তাদের ক্ষেত্রে, এই অভিযোগটাও কিন্তু আছে যে তাদেরই সতীর্থ আরও দুজন উপদেষ্টা আছে বা সরকারের মধ্যে তাদের কে স্নেহ করার, ভালোবাসার মানুষ রয়েছে অনেক, শুভকামনা জানিয়ে তারা অনেকেই স্ট্যাটাস দিয়েছেন বা বক্তৃতাও দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। এটা এক অর্থে খুবই ইনোসেন্ট এক ধরনের শুভকামনা, কিন্তু সরকারটা তারাই বসিয়েছে। আমি বলছি সেই কথাটাই আর কি, যে এই জায়গাটাই সমস্যা আর কি, যে আমি বলছি যে স্বাভাবিক বা এক ধরনের ইনোসেন্ট ভালোবাসা তাদের প্রতি তাদের রয়েছে বা থাকা উচিত। কিন্তু পলিটিক্স যখন করবেন, একটি দল আর একটি দলের সাথে যখন প্রতিদ্বন্দ্বিতা করবে বা সামনে যখন নির্বাচন আসবে, তখন কিন্তু এই যে এটা কাউন্ট করবে। এটা আমি আপনি সাধারণ নাগরিক যেভাবে দেখব, রাজনীতিবিদরা সেভাবে দেখবে না। তারা দেখবে যে এই ব্লেসিংয়ের কারণে তারা বাড়তি কোনো সুবিধা পায় কিনা। রাজনীতির বিতর্কের মধ্যে এটি একটা নতুন রসদ জুগিয়েছে।
চেষ্টা করছে বৈষম্যবিরোধী ছাত্ররা, মানে এখন পার্টির মাধ্যমে যে বিতর্ক এড়িয়ে তারা জনকল্যাণে কাজ করবে। ইতিমধ্যে দেখবেন আপনি একজন এই পার্টির যিনি আহ্বায়ক তিনি বলেছেন যে সমন্বয়কদের এখন আর কোনো অস্তিত্ব নেই, যেহেতু তারা পার্টি গঠন করে ফেলেছে। আবার তাদের মুখপাত্র যে ভদ্র মহিলা তিনি আবার বলেছেন যে সমন্বয়কদের ভুলে গেলে চলবে না, তাদের দায়িত্ব এখনও তুলে নেওয়া হয়নি। তো এই বিতর্কের সুযোগ কিন্তু এইভাবে তৈরি হয় মানুষের মধ্যে। এই কোনো কোনো ক্ষেত্রে নাম ভাঙিয়ে, সমন্বয়ক নাম ভাঙিয়ে চাঁদা দাবি করছে। আপনি জানেন এর মধ্যেও যে কলাবাগানের যে আহ্বায়ক বহিষ্কারও করেছে, 14 জনকে আটক করেছে। তো এই ঘটনাগুলো ঘটছে। আমাদের যে রাজনৈতিক চরিত্র বা যেভাবে আপনার এলাকা শাসন বা দখলের যে একটা প্র্যাকটিস আছে, সেইটা যদি কোনোভাবে আবার এই নতুন পার্টির মধ্যে চলে আসে এই জাতীয় তাহলে কিন্তু মানুষ হতাশ হবে। তারা চেয়েছিল যে রাজনীতিতে মধ্যে একটি ফ্রেশ ব্লাড আসলো, যে এরা অন্তত এর মধ্যে থাকবে না। ইতিমধ্যে আপনার তারা ঘোষণা করেছে দলের ফান্ডিং এর জন্য তারা অনেকের কাছ থেকে সহযোগিতা নিয়েছে এবং নেবে। তো এখন এটা কিন্তু সব দেশেই হয়, উন্নত দেশও হয়, করতে পারলে ভালো হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে অন্য জায়গায় একটা ঘোষণা দিয়ে হয় যে অমুকের সাথে আছে। তো ওনারা আবার তাদের রক্ষায় তাদেরকে যাতে মানুষ আবার বিরক্ত না করে বা অন্যরাও আবার চাঁদা দাবি না করে তাদের নাম প্রকাশ করেনি। তো এই ব্যাপারটা নিয়েও কিন্তু একটু বিতর্ক তৈরি হয়েছে এরকম যে তাহলে বিএনপি, জামাত, অন্য দলগুলো যেভাবে মানুষের কাছ থেকে বা ব্যবসায়ীদের কাছ থেকে পয়সা নিয়ে বা ফান্ড নিয়ে চলে, তাহলে এরাও যদি তাই চলে আর সেটা যদি গোপন থাকে তাহলে যে লোকটা তাদেরকে এখন অর্থায়ন করছে সে কি তাহলে তার কাছে কোনো সুবিধা চাইবে না, পরবর্তীতে চাইতে পারে। ফলে এই এক ধরনের বিতর্ক এবং আলোচনা এবং তুমি ভালো না আমি ভালো এই জাতীয় বিষয়গুলো কিন্তু সামনে আসছে। এখন সর্বোপরি আপনি যেটা বলছিলেন আগেই যে এই যে এতগুলো মানুষের আত্মত্যাগ বা এত বড় একটা অভ্যুত্থান, যেখানে নারী শিশু নির্বিশেষে সব মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের প্রতি রেসপেক্ট রেখে যদি রাজনৈতিক দলগুলোর একটু বোধোদয় হয় যে সামান্য স্বার্থের জন্য, রেষারেষির জন্য, সুবিধার জন্য, স্বার্থের জন্য অতটা না করে আমরা সম্মিলিতভাবে দেশটা পরিচালিত করি। এরকমও তো হয়ে থাকে যে বিরোধী দলেরও তো দায়িত্ব কম থাকে না, যে বিরোধী দলকে যদি আপনি অনার করেন সেক্ষেত্রে বিরোধী দলও যদি, যেমন এক ধরনের একটা সংস্কারের মধ্যে একটা প্রস্তাব এসেছিল যে স্পিকার হবে ক্ষমতাসীন দল থেকে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবেন। এরকম ক্ষমতার যদি ভারসাম্য থাকে তাহলে তো সবাই মিলে ভালো থাকা যায়। সেই চিন্তাটা যদি আসে তাহলে এই শহীদের রক্তের প্রতি অবমূল্যায়ন করা হবে না, বরঞ্চ রেসপেক্ট জানানো হবে এবং রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। দীর্ঘদিনের একই ধরনের রাজনীতি চর্চার কারণে কিন্তু এক ধরনের নেগলিজেন্সিও তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে, যে নেতা মানে একটু হয়তো বাঁকা চোখে দেখলো যে তাহলে সে কাজ করবে না, সে সুবিধা নেবে, এরকম। তো এই জায়গাগুলোরও পরিবর্তন হওয়া উচিত আসলে। এখন এই সময় আসছে যে আধুনিক যুগ। এখন আপনি দেখবেন নিশ্চয়ই উন্নত দেশগুলো ঘুরে আসছেন, দেখে আসছেন, উন্নত দেশের যে প্র্যাকটিস, রাজনীতি নিয়ে এত মাতামাতি মানুষ করে না। সেখানে যার যার কাজ, যে আয় করবে আয়ের থেকে আবার একটা কর দিতে হবে, সেই করের থেকে সরকার আবার নাগরিক সুবিধা দিবে, এই যে চেইনের মধ্যে ঢুকে গেছে, সেখানে এত অমুক জিন্দাবাদ তমুক মুর্দাবাদ বলার এত সুযোগই থাকে না। তো এখন সময় কিন্তু বাংলাদেশকেও সেই চেইনের মধ্যে নিয়ে যাওয়া, শুধু বাপে চাকরি করবে, ফ্যামিলি 4-5 জন বসে বসে খাবে, সেই জিনিসগুলো কিন্তু এখন উঠে যাচ্ছে, চলে যাচ্ছে, যার যারটা তাড়াতাড়ি করতে হচ্ছে। তো এই ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে রাজনীতিবিদদেরও আসলে অভিভাবকের ভূমিকায় আসা উচিত এবং পার্টিকুলার বিষয় নিয়েই কথা বলা উচিত। শুধু অতীতের রেশ টেনে আমি এই করেছি সেই করেছি অথবা এটা আমার, এই ধ্যান ধারণা থেকে তো বেরিয়ে আসতে হবে এবং সবাইকে স্পেস দিতে হবে, ভালোগুলোকে একত্র করতে হবে, তাহলে হয়তো দেশ ভালো চলবে, রাজনীতিও ভালো হবে। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এম আবদুল্লাহ এবং ইলিয়াস হোসেন। এম আবদুল্লাহ, রাজনৈতিক দলগুলোর আচরণ দেখে মনে হয় অনেক সময় যারা সব কিছু ভুলে গেছে। আপনি দেখুন, দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম, এই ফ্যাসিস্ট সরকারের হেন নিপীড়ন নাই যার শিকার হয়নি। একেবারে ফাঁসি থেকে শুরু, মামলা মোকদ্দমা, নিজের সয় সম্পত্তি গুম খুন হেন নাই যেটা শিকার হয়নি। কিন্তু তাদের আচরণে মনে হয় না যে এরকম একটি ঘটনার শিকার তারা হয়েছে। কেন?
এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা কি কারণে হয়ে গেল তো দ্রুত? এটা তো মানে ক্ষমতার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকেই মূলত এটা। একটা সময় যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ছিল ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ছিল তাদের শত্রু, এবং আওয়ামী লীগ থেকে কিভাবে ক্ষমতাটা পুনরুদ্ধার করবে এই এই জায়গাটাতে ছিল। আওয়ামী লীগ যে এতটা, আওয়ামী লীগের পতনটা যে এতটা করুণ হবে তারাও তো ভাবতে পারলেন না। এই রাজনীতিবিদরা যারা এখন সক্রিয় আছে, বিএনপি, জামাত, আমার মনে হয় এরা কেউই ভাবতে পারে না এতটা করুণ পরিণতি হবে আওয়ামী লীগের। একদম আওয়ামী লীগের রীতিমতো আওয়ামী লীগের পুরো, যেটা আগেই কথা হচ্ছিল যে পুরো দল শুদ্ধ গায়েব হয়ে গেছে। এবং তো এই জায়গাটাতে যে শূন্যতাটা তৈরি হয়েছে, এই শূন্যতার আওয়ামী লীগের আগে ছিল দ্বিদলীয় রাজনীতির একটা জায়গা, সেখানে জামাত, জাতীয় পার্টি এরা হতো ক্ষমতার ভারসাম্যের জায়গাটাতে থাকতো, তারা কখনো এদিক কখনো এদিক এইসব জায়গাগুলো ফুলফিল করে ক্ষমতায় সাপোর্ট দিত। কিন্তু এখন যেটা হয়েছে, আওয়ামী লীগ না থাকার কারণে যে শূন্যতার জায়গাটা তৈরি হয়েছে, এখানে তো একটা জামাত এখন বড় স্টেক হোল্ডার হিসেবে আবির্ভূত হয়েছে, ক্ষমতার দাবিদার হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে। জাতীয় নাগরিক কমিটি আরেকটা ক্ষমতার দাবিদার হিসেবে না হলেও তারা চেষ্টা করবে, তারা আশাবাদ ব্যক্ত করেছে তারা ভালো করবে। হ্যাঁ, নাহিদ ইসলাম যে ক্ষমতায় যাবে। তো এই যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে বাংলাদেশের রাজনীতিতে নয়া মেরুকরণ, এই জায়গাটাতে মূলত ক্ষমতার দ্বন্দ্ব থেকেই এই বিষয়টা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন। কিন্তু এই জায়গাটা আমার কাছে যেটা মনে হয় অবাক লাগে, সেটা হলো বিএনপি কেন এত ভয় পাচ্ছে। এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কালজয়ী আদর্শ, এই আদর্শকে ধারণ করে এবং তারা যদি সত্যিকারের দেশপ্রেম নিয়ে যদি রাজনীতিটাকে সেভাবে পরিচালনা করতে পারে, আমার তো মনে হয় বিএনপির জন্য কখনোই বিএনপি শুধু আওয়ামী লীগ যদি আগের রূপে ফিরেও আসে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দিয়ে বিএনপিকে মানে পরাজিত করা সম্ভব নয়। অতীতে কখনোই কোনো সুষ্ঠু নির্বাচনে বিএনপি কিন্তু পরাজিত হয় নাই। তো তাহলে বিএনপির মধ্যে এই ভীতিটাই কিন্তু বিএনপির বা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের নতুন মাত্রা, যে তারা হয়তো মনে করছে, এরকম কথা চাউর হয়েছে, যদি এটার কোনো ভিত্তি আছে কিনা আমি জানি না, যে বিএনপি বিরোধী দল হিসেবে বিএনপি ক্ষমতায় যাবে, এটা তো জানে, তারা বিশ্বাস করে, কিন্তু তারা বিরোধী দল হিসেবে জামাতকে নয় আওয়ামী লীগকে চায়, এরকম একটা কথা চালু আছে রাজনীতিতে। আমি জানি না এটার আদৌ কোনো ভিত্তি আছে কিনা। যদি এমনটা হয় তাহলে তো এটা, আমি মনে করি যে এটা একটা দুঃখজনক, যে আওয়ামী লীগকে তারা কেন তাদের, জামাতকে বর্তমানকার প্রেক্ষাপটে এবং গণ অভ্যুত্থানে যে অবদানের দৃষ্টিকোণ থেকে জামাতকে বিরোধী দল মানতে সমস্যাটা কি। তো এই জায়গা জামাতও যে এখন যারা মনে করছেন যে এখনই বিএনপির জন্য ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, বিএনপির জন্য ক্ষমতার হুমকি হয়ে গেছে, এটা কি জামাতেরও তো লোকজনের সাথে আমরা কথা বললে আমরা কিন্তু আমাদের কখনো মনে হয় না যে তারা এবারই ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং সেরকম প্রত্যাশা করছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 15 বছরের তারা নিপীড়নের শিকার হওয়ার কারণে তাদের প্রতি একটা সহানুভূতির জায়গা থেকে তাদের যে ভোট বেড়েছে, এতে কোনো সন্দেহ নাই, এটা তাদের শত্রুরাও স্বীকার করছে জামাতের ভোট বেড়েছে। কিন্তু তার মানে যে জামাত বিএনপিকে বিট করে ক্ষমতায় যাওয়ার পর্যায়ে চলে গেছে, এটা কিন্তু কেউই, আমার মনে হয় কেউই, কোনো নিরপেক্ষ বিশ্লেষক, নির্মোহ বিশ্লেষক কেউই এখনো বলার মতো সময় হয় নাই। তাহলে বিএনপি কেন অ্যাকোমোডেটিভ রাজনীতি? বিএনপি তারেক রহমান তো বিভিন্ন সময়ে বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা জাতীয় সরকার গঠন করব, সবাইকে নিয়ে আমরা পথ চলবে, এই কথাগুলো কিন্তু বলেছেন। কিন্তু অ্যাটিটিউডের মধ্যে রাজনীতি, যারা মাঠের রাজনীতিতে আছেন, বিএনপির দেশে যারা রাজনীতির নেতৃত্বে আছেন, তাদের অনেকের মধ্যে এই জায়গাটাতে এই তারেক রহমানের এই বক্তব্যের সাথে তাদের বক্তব্য এবং আচার আচরণ কিন্তু অনেক ক্ষেত্রে মিলছে না। এই জায়গাটাতে আমার মনে হয় যে বিএনপির রাজনীতিটা পুনর্মূল্যায়ন করা দরকার, এবং ভারতকে তুষ্ট করে ক্ষমতায় যাওয়ার যে অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে, এই জায়গাটা থেকেও মনে হয় পুনর্বিবেচনা করা উচিত। ইলিয়াস হোসেন, আমরা সাধারণ মানুষ, তাদের একটা সমস্যা হয়েছে, আমরা কিন্তু টের পেয়ে গেছি যে এই রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসলে কি করবে, কারণ তারা কি করছেন, সেটা জামাত বলুন বা বিএনপি বলুন, সেটা কিন্তু আমরা এখন জেনে গেছি। তাহলে এরা ক্ষমতা আসলে কি করবে সেটার ধারণা স্পষ্ট হয়ে গেছে। কথাটা হলো আশাবাদের জায়গাটা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে গেছে। এক্ষেত্রে বেরিয়ে আসার উপায় কি?
আপনার এই কথার আগে আমি একটু আব্দুল্লাহ ভাইয়ের সাথে ডিফার করতে চাচ্ছি। যেটা আপনি বলছিলেন যে বিএনপির মানে কোনো তথ্য ভিত্তি নাই, কিন্তু শুনছেন যে এরকম তারা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে চাইছে বা পছন্দ করছে জামাতের চেয়ে। এই জাতীয় আলোচনা আমরা তেমন শুনি নেই আসলে কোথাও। আর এরকম মানে সাংঘাতিক একটা অদ্ভুত রকমের হ্যাঁ, অদ্ভুত। চিন্তা ভাবনা কিন্তু হবে। অবাস্তব, অবাস্তব অবাস্তব, বটে। এটা হ্যাঁ। অদ্ভুত। কিন্তু এই কথাটা এটা- আশা এটা করবো। এটা হয়তো বিএনপিকে ভরসাই করা- গায়েল করার জন্যই এটা বাজারে কেউ হয়তো ছাড়া বাজারে হয়েছে। ছেড়েছে, আসলে ভরসাই করা যাবে এই কথার উপরে। যাই হোক, আপনি যেটা বললেন যে রাজনীতিবিদরা ক্ষমতায় আসলে কি হবে, এটা আমি একটু অন্যভাবে দেখতে চাই। যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো দৌড়ের উপরে ছিল। ফাঁসির থেকে শুরু করে মামলা হামলা, বাড়ি ঘরে থাকতে পারেনি। আপনি জানেন যে ঢাকা শহরে যারা মোটরসাইকেল চালায় রাইড করে, এরকম অনেকে আছে এলাকায় ভালো নেতা ছিল তারা বিএনপি জামাতের। এবং ঢাকায় দেখবেন যে নির্মিতব্য অনেক বিল্ডিংয়ে যে সিকিউরিটির কাজ করে এরকম আছে। উপজেলা চেয়ারম্যান ছিল, ঢাকায় এসে মোটরসাইকেল চালিয়ে খেতে হচ্ছে তাদেরকে, হয়েছে এক সময়, গত 5-6 মাস আগের কথা বলছি আর কি। তো এই যে অবিরত নিপীড়িত হয়েছে, তাদের বাড়ি ঘরে বাপ মা থাকতে পারে না, ছেলেকে না পেয়ে বাপকে ধরে নিয়ে গেছে, সহায় সম্পদ অনেকে হারিয়ে ফেলেছে। পুলিশকে নিয়ে যুবলীগের নেতারা বাড়ি বাড়ি গেছে রাজাকারদের মতো, যে যায় ওখান থেকে টাকা নিয়ে আসছে। তো এই যে ক্ষোভ আক্রোশ থেকে কিছু লোক, ওই যেই সরকার পতন হয়েছে সাথে সাথে বিভিন্ন জায়গায় এটা দখল, তাইলে পুরনো হিসাব বুঝিয়ে নেওয়া, এই কারণে কিছু এনার্কি তৈরি হয়েছে। পরে দেখা গেছে সেগুলো কোনোটা বিএনপির নেতা, জামাতের তুলনামূলকভাবে কম পাওয়া গেছে, কিন্তু কোনো কোনো জায়গায় অভিযোগ আছে যে এটা করছে। জামাত করেছে সরকারি পদগুলি দখলের ব্যাপারে, সরকার পদ বিরাট দখল করা, প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় তারা পদে বসেছে, এরকম একটা অভিযোগ আসছে। তো এইটি ঘটনার আকস্মিকতায় কিছুটা হয়েছে। আবার পাশাপাশি দেখবেন জামাতেরও প্রধান, এদিকে তারেক রহমানও কড়া হুঁশিয়ারি দেওয়া, যে সমস্ত নেতা এমপি নমিনেশন পাবে মনে করে বসে আছে তাদেরকেও শোকজ করে দল থেকে বাদ দেওয়া, পদোন্নতি করা, এসব কিন্তু করেছে। তো এখন আমাদের তো প্রত্যাশা থাকে অনেক, কিন্তু সব তো আর একসাথে হয় না। এই দল এখনো যে পর্যায়ে আছে, আব্দুল্লাহ ভাই বলছিলেন যে বিএনপি এক ধরনের সন্দেহ দোনামনায় কিন্তু আছে। আসলে একেবারে না থাকাটাও অস্বাভাবিক না। 17 বছরে কম প্রতারণার শিকার হয় নাই, কখনো কখনো নিজেদের কারণেই তাদের আন্দোলন সফল হয়নি, এই জাতীয় কথাও আছে বাজারে। যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা আমরা 28 অক্টোবরের কথা উল্লেখ করতে পারি। 28 অক্টোবরে কি হয়ে গেল, কি হওয়ার কথা কি হয়ে গেল। তো ফলে আর একজন নেতা এত বছর ধরে দেশের বাইরে রয়েছে, প্রধান নেতা দেশের বাইরের থেকে দল চালাচ্ছে। মানে যতই আপনি বলি না কেন ভার্চুয়াল যোগাযোগ বা এমনি মিটিং টিটিং করে আসলে হয় না। আমরা যে সামনাসামনি কথা বলে যে প্রাণবন্ত হচ্ছি আমরা একজন একজনের সাথে, সেই জিনিসটা হয় না। সীমাবদ্ধতা থেকেই যায়। ওই সীমাবদ্ধতার কারণেই কিছু এনার্কি, দখল, বাণিজ্য, এটা সেটা হচ্ছে। আমার ধারণা যে সরাসরি নেতৃত্ব দিতে পারলে বা ক্ষমতায় আসতে পারলে, ইভেন তারেক রহমান সম্পর্কে আমরা আগের যে তারেক রহমান শুনেছি আর এখন যে পরিণত তারেক রহমান শুনি, সেক্ষেত্রে একটা নিশ্চিন্ত একটা পরিস্থিতি সে হয়তো তৈরি করবে, যেটার মাধ্যমে চেইন অফ কমান্ড নিশ্চিত হবে। এবং কি এখন আমরা যেটা দেখে সংশয় হচ্ছি, এতটা হয়তো হবে না। আবার এই যে তাদের তো নিকট অতীতে যে পরাজয় আমরা আওয়ামী লীগের বা ফ্যাসিস্ট সরকার দেখলাম, এখান থেকে বিন্দুমাত্র শিক্ষা নিলেও তো ওইভাবে দেশ চালানোর চিন্তা আর তারা কোনো দলই করার কথা না, সেটা বিএনপি হোক আর যেই ক্ষমতায় আসুক। এই কারণে আমি আশাবাদী মানুষ যে সমস্যা থাকবেই, চারপাশে হচ্ছেও, এরই মধ্যেও হয়তো উত্তরণ ঘটবে আর কি। সবার মঙ্গলের জন্যই করতে হবে, এর বিকল্প নেই। বিএনপি বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে চাই, এই যুক্তিটা এভাবে আসছে। এটা যদিও ইলিয়াস ভাই বলেছেন যে শুনেন নাই, আমি বিভিন্ন জায়গায় আড্ডায় আলোচনায় এই কথাটা শুনছি, সেখানে যুক্তিটা এভাবে আসছে যে বলা হচ্ছে যে বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনের বাইরে বা সংসদের বাইরে থাকে, তাহলে যে সরকারটা বিএনপির নেতৃত্বে যে সরকারটা হবে এটা তুলনামূলকভাবে বেশি হুমকির মুখে থাকবে। যে কারণে চায় যে আওয়ামী লীগকে সংসদে আনা এবং তাদেরকে, তারা যদি সংসদে থাকে বরং পরবর্তী সরকারটা অনেক বেশি স্থিতিশীল হবে। এই যুক্তিটার থেকে বিএনপিকে কেউ কেউ এ ধরনের পরামর্শ দিচ্ছে বলে এটা শুনে, এই জন্যই বাজারে বিষয়টা এসেছে। ঠিক আছে। এম আব্দুল্লাহ, ইলিয়াস হোসেন, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।